হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আজকের এই ক্লাসে আমরা একটু আলোচনা করব পরিবেশ দূষণ সম্পর্কে। তো আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? আগের ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে নাইট্রোজেন চক্র। এবারে আমরা পড়ি একটু পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ কি কি প্রকারে আছে আমরা সকলেই জেনে থাকি, যে বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ ইত্যাদি দূষণ আমাদের চারপাশে ঘটে থাকে, যার বেশিরভাগটাই দায়ী হচ্ছে কে? আমরা মানুষেরা। তো পরিবেশ দূষণ, তো এই দূষণ সম্পর্কে বলার আগে কিছু বলে রাখি যে বিভিন্ন দূষণটা আমাদের মূলত মানুষদের কারণে হয়ে থাকে, মানুষের ক্রিয়াকলাপের জন্য। যেমন অত্যধিক পরিমাণে জ্বালানির ব্যবহার, অত্যধিক পরিমাণে গাছ কাটা, অত্যধিক পরিমাণে মাটিতে সারের প্রয়োগ, তারপরে হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি, সেখান থেকে দূষণ, শিল্প কলকারখানার ধোঁয়া, তাদের বর্জ্য পদার্থ, সেখান থেকে দূষণ, তারপরে রাসায়নিক মানে হচ্ছে পারমাণবিক চুল্লি, সেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে বিকিরণ, যে পারমাণবিক বিকিরণ, সেটা একটা দূষণ। তো এই দূষণগুলো মানুষরা করে থাকে। এখন প্রকৃতি কিন্তু তার প্রয়োজনে ধীরে 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 সেই দূষণগুলোকে ওভারকাম করে, অর্থাৎ সেই দূষণগুলোকে আস্তে আস্তে প্রশমিত করে। কিন্তু প্রকৃতির অনেক বছর টাইম লাগে, অর্থাৎ সময় লাগে। এবং তার মধ্যে আমরা মানুষরা এত বেশি পরিমাণে দূষণ করি যে প্রকৃতি তাকে রিকভার করার সেই সময়টা পেয়ে ওঠে না। ফলে কি হয়, যে প্রকৃতি ধীরে 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 ধ্বংসের দিকে চলে যাচ্ছে, যেটা আমরা নিয়ে যাচ্ছি প্রকৃতিকে ধ্বংসের দিকে। এখন প্রকৃতি তার নিজস্ব প্রয়োজনে, নিজস্ব চাহিদা অনুযায়ী ধীরে 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 সেই দূষণগুলোকে প্রশমিত করে রিকভার করে। কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে গাছ কেটে ফেলছি, তো তার ফলে সেই দূষণের মাত্রাটা আরো বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। এখন যদি মানুষ, এই সমগ্র মানব জাতি যদি পৃথিবী থেকে আউট হয়ে যায় বা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে দেখবে পৃথিবী কিন্তু, তাহলে দেখা যাবে যে পৃথিবী হচ্ছে নিজের প্রয়োজনে খুব তাড়াতাড়ি সেই দূষণগুলোকে রিকভার করে আবার একটা সুন্দর পরিবেশ ফিরে পেয়েছে। যেমন ওই রাশিয়ার চেরনোবিল দুর্ঘটনা হয়েছিল না, সেখানে তো প্রচুর পরিমাণে বিকিরণ হয়ে, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল সেখানে। চেরনোবিল দুর্ঘটনায় কি হয়েছিল, সেখানে হচ্ছে বিভিন্ন রেডিয়েশন হয়েছিল, ব্যাপক পরিমাণে দূষণ হয়েছিল, এবং সেই জায়গাটা পুরো একেবারে নিশ্চিহ্ন, মানে গাছপালা, পশু পাখি প্রাণী সেই অঞ্চলটা জুড়ে পুরো নিশ্চিহ্ন হয়ে গেছিল। তো বিজ্ঞানীদের ধারণা ছিল কি সেখানে আর কোনো জীব বা প্রাণী বা উদ্ভিদ কিছুই জন্মাবে না। কিন্তু তার 10-15 বছর পর দেখা গেছে যে সেখানেও সেই যে বিভিন্ন যে রেডিয়েশন, তেজস্ক্রিয় পদার্থের রেডিয়েশন, সেটা উপেক্ষা করেও সেখানে উদ্ভিদ জন্মেছে, গাছ জন্মেছে, ঘাস হয়েছে, বিভিন্ন ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মেছে। অর্থাৎ প্রকৃতি সেখানে নিজের প্রয়োজনে সেই রেডিয়েশনকে উপেক্ষা করে সেখানে বাস্তুতন্ত্র গড়ে তুলেছে। তো ফলে দেখা যাচ্ছে যে এই প্রাকৃতিক দূষণের মূল কারণ হচ্ছে মানুষরাই, আমরাই। এবং প্রকৃতি তার প্রয়োজনে ধীরে ধীরে সেখানে নিজে এবং সঠিক সুন্দর বাস্তুতন্ত্র গড়ে তুলতে সক্ষম। প্রকৃতির সেই ক্ষমতা আছে। তো চলো আমরা দূষণ সম্পর্কে একটু আলোচনা করি, যে কি কি। প্রথমে আমরা আজকে বায়ু দূষণ সম্পর্কে আলোচনা করব। তো বায়ু দূষণ সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটু আগের পড়াটাই যাই, যে কি পড়েছিলাম, নাইট্রোজেন সাইকেল বা নাইট্রোজেন চক্র। তা এই নাইট্রোজেন চক্র তো প্রকৃতির নিয়মে সুষ্ঠুভাবে চলছে। এখন যেটা বললাম আমি, যে মানুষরাই দূষণের মূল কারণ। তো এই মানুষের কিছু আচার আচরণের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে। কি ব্যাহত হচ্ছে? নাইট্রোজেন চক্রে ব্যাহত হচ্ছে যে মানুষরা অত্যধিক পরিমাণে সার প্রয়োগ করছে মাটিতে। তো ফলে কি হচ্ছে, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ এত বেড়ে যাচ্ছে যেটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে বায়ুতে মিশছে। বায়ুতে মুক্ত নাইট্রোজেনের পরিমাণ এত বাড়িয়ে দিচ্ছে যে সেটা অ্যাসিড বৃষ্টিতে পরিণত হচ্ছে, এবং সেটা অ্যাসিড বৃষ্টি রূপে মাটিতে ঝরে পড়ছে। তো ফলে মাটির অ্যাসিড বৃষ্টিতে কি হচ্ছে, মাটির অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে, জলের অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে, এবং ফলে মাটির অম্লত্ব, জলের অম্লত্ব বৃদ্ধি পাওয়ার ফলে যে সকল নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এবং ভালো ব্যাকটেরিয়া যেগুলো ছিল সেগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে, কারণ তারা বেশি আম্লিক পিএইচ সহ্য করতে পারছে না, এবং তাদের এনজাইমের যে কার্যকারিতা সেটা লোপ পাচ্ছে। ফলে এইভাবে আমাদের নাইট্রোজেন চক্র কিন্তু ব্যাঘাত ঘটছে মানুষের ক্রিয়াকর্মের ফলে। তো এই বায়ু দূষণ নিয়ে আসা যাক এবারে। তো বায়ু দূষণ সম্পর্কে আমরা সবাই জানি যে কি হয় বায়ু দূষণে। বায়ু দূষণে মেইনলি
বায়ুটা দূষিত হচ্ছে কি দ্বারা? বিভিন্ন রকমের ছোট ছোট কণা দ্বারা, যেগুলো বায়ুতে ভেসে থাকছে, যেমন কার্বন কণা হতে পারে, বিভিন্ন যে ধুলো কণা, তারপরে হচ্ছে এসপিএম অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এটা খুবই বায়ু দূষণের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টার্ম, এসপিএম। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তো এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারটা কি আমরা একটু জেনে নিই। তো যে সকল কণার আয়তন 10 মাইক্রনের কম, যে সকল কণার আয়তন 10 মাইক্রনের কম, সেটাকে বলা হচ্ছে পার্টিকুলেট। সেই কণাগুলো বায়ুতে ভেসে থাকছে, অতি সূক্ষ্ম কণা, সেগুলোকে বলা হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তো এগুলো কোথা থেকে আসে? এগুলো মেইনলি আমরা যে যানবাহন ব্যবহার করি, সেই যানবাহনে গাড়ির ধোঁয়ায় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কার্বন পার্টিকেল থাকে, যেগুলো 10 মাইক্রনের কম। সেই পার্টিকেল গুলো যখন বায়ুমণ্ডলে ভেসে থাকছে, সেই বায়ুমণ্ডলে মিশছে, সেটা হচ্ছে এসপিএম। আবার কলকারখানার ধোঁয়া, সেখানেও বিভিন্ন রকমের যে সকল ক্ষতিকারক যৌগ, সেগুলোর ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা, বিভিন্ন কার্বন কণা ভেসে থাকছে। আবার সিমেন্ট কারখানা থেকে সিমেন্টের গুঁড়ো, সেটাও বায়ুতে মিশছে। এগুলো সব সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এসপিএম। এগুলোর দ্বারা বায়ু বেশি পরিমাণে দূষিত হয় এবং এগুলো মানুষ জাতির পক্ষে অনেক ক্ষতিকর। এসপিএম এর প্রভাবে বিভিন্ন রোগ হয় লাংয়ের, বিভিন্ন রোগ হয়, কি কি হয়, যেমন ব্রঙ্কাইটিস হয়, হাঁপানি, অ্যাজমা, সিওপিডি প্রভৃতি এই রোগগুলো মানুষের ক্ষেত্রে দেখা যায়। ব্রঙ্কাইটিস, হাঁপানি, অ্যাজমা, সিওপিডি এই এসপিএম এর প্রভাবে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের প্রভাবে। গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস কি কি আছে? হ্যাঁ, N2O, CO2, মিথেন, সিএফসি প্রভৃতি গ্রিন হাউস গ্যাস আছে। এই গ্রিন হাউস গ্যাসগুলোর উৎস কোথা থেকে? এই গ্রিন হাউস গ্যাসগুলোর উৎস হচ্ছে CO2, হচ্ছে কার্বন ডাই অক্সাইড। CO2 উৎস কোথা থেকে হচ্ছে? CO2 উৎস হচ্ছে জীবাশ্ম জ্বালানির। জীবাশ্ম জ্বালানি তো দেখো, এখন তোমরা বলতে পারো যে মানুষরা, আমরা প্রাণীরা প্রচুর পরিমাণে CO2 ত্যাগ করছি, অর্থাৎ মানুষ জীবদের যে শ্বসন হচ্ছে তার ফলে যে CO2 উৎপন্ন হচ্ছে, সেটা আমরা ত্যাগ করছি। কিন্তু অপরদিকে দেখো, উদ্ভিদরা কি করছে? সেই বায়ু CO2 শোষণ করে তারা অক্সিজেন ত্যাগ করছে এবং বায়ু CO2 শোষণ করে সালোক সংশ্লেষের মাধ্যমে গ্লুকোজ তৈরি করছে। আর আমরা O2 গ্রহণ করছি, CO2 ত্যাগ করছি, একটা সাইকেল চলছে। কিন্তু মানুষরা এই যথেচ্ছ পরিমাণে গাছ কেটে ফেলার ফলে কি হচ্ছে? এই সাইকেলটার ব্যাঘাত ঘটছে। ফলে আর হচ্ছে জীবাশ্ম, আমরা প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা, খনিজ তেল, ইত্যাদি দহনের ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বায়ুতে মিশছে। এর ফলে এই CO2 O2 যে সাইকেলটা উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে, সেই সাইকেলটার ব্যাঘাত ঘটছে। ফলে বায়ুমণ্ডলে CO2 পরিমাণ বেড়ে চলেছে। N2O কি করছে? বিভিন্ন নাইট্রোজেন গঠিত সার, যেটা আমি বললাম নাইট্রোজেন চক্র ব্যাঘাতের কারণ, বিভিন্ন নাইট্রোজেন গঠিত সারের অধিক পরিমাণে ব্যবহার, তো সেটা হচ্ছে N2O। নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার। তারপরে মিথেন, মিথেনের উৎস কি হচ্ছে? মিথেনের উৎস হচ্ছে যে বিভিন্ন পচা গলা
দেহাবশেষ যেগুলো বিশ্লিষ্ট হচ্ছে সেখান থেকে মিথেনের উৎপত্তি। তারপরে কাদা পাকযুক্ত জলাজমি, সেটা যেমন ধানের ক্ষেত হতে পারে, সেগুলো মিথেনের উৎপত্তি। আর আছে কোথায়, আর আছে হচ্ছে আমাদের যে বিভিন্ন খনিগুলো আছে, অর্থাৎ কয়লা খনি, খনিজ তেল উত্তোলক খনি, সেই খনিগুলো। ইত্যাদি খনি থেকে। আর সিএফসি সেটা আমরা সবাই জানি কোথায়, রেফ্রিজারেটর, এসি। আমাদের ফ্রিজ, এসি থেকে সিএফসি গ্যাস, এই সিএফসি গ্যাস খুবই একটা ভয়ঙ্কর গ্যাস, যেটা হচ্ছে খুবই মারাত্মক ক্ষতিকর গ্যাস। সিএফসি গ্যাস যেটা আমাদের ওজোন স্তরের ক্ষয়ের একটা মূল কারণ। তো এই গ্রিন হাউস গ্যাসগুলোর প্রভাব আমরা দেখি একটু কি হতে পারে। তো আমরা সবাই গ্রিন হাউস সম্পর্কে জানি যে কি হয় গ্রিন হাউস গ্যাসের প্রভাবে। তো আগে গ্রিন হাউস সম্পর্কে আমরা জানি, গ্রিন হাউসে কি হয়, শীত প্রধান অঞ্চলে সূর্য তাপ খুবই কম পড়ে, যেহেতু তির্যক ভাবে পড়ে, তো সেখানে সারা বছরই ঠান্ডা থাকে। তো সেখানে চাষ করা প্রায় একটা মানে খুবই প্রবলেমের সম্মুখীন হতে হয় তাদের। তো তারা একটা কাচের ঘরের মধ্যে সবজি চাষ করে। সেই কাচের ঘরের মধ্যে যখন সূর্য প্রবেশ করে, প্রবেশ করলো ঠিক আছে, তো সেই সূর্যের আলোটা প্রতিফলিত হয়ে আবার কাচের যে দেওয়ালটা সেটা ভেদ করে বাইরে বেরিয়ে যেতে পারে না। ফলে কি হয়, সে কাচের ঘরটার মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে, যেটা চাষের পক্ষে উপযোগী হয়। তো এই গ্রিন হাউস গ্যাসটাও সেই রকমই কাজ করে, যে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে গেলে, যেমন CO2, মিথেন, সিএফসি, NO2 ইত্যাদির পরিমাণ বেড়ে গেলে কি হয়, যে সূর্যের তাপটা আসছে বা সূর্য রশ্মিটা আসছে, সেটা এসে ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে আবার বায়ুমণ্ডলে মানে মহাকাশে ফিরে যেতে পারছে না। অর্থাৎ সেটা এই পৃথিবীতেই যে সূর্যের তাপটা ধীরে ধীরে জমা হচ্ছে এবং প্রতি বছর বছর উষ্ণতা বাড়ছে, অর্থাৎ কি হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট দেখা যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন দেখা যাচ্ছে। গ্রিন হাউস গ্যাসের প্রভাব হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। আর এর ফলে কি হচ্ছে, এর ফলে সমগ্র পৃথিবীর জীবজগতের ওপর বড় প্রভাব হচ্ছে এই বিশ্ব উষ্ণায়নের ফলে। বিশ্ব উষ্ণায়নের ফলে যেমন মেরু প্রদেশের বরফ গলে যাচ্ছে, সেখানকার জীববৈচিত্র্য ধ্বংসের সম্মুখীন হচ্ছে, সেরকমই সেই বরফ গলে যখন নিম্ন সমভূমি অঞ্চলে আসছে, তখন সেখানে কি জলের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফলে সেখানকার বাস্তুতন্ত্র ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই গেল গ্রিন হাউসের প্রভাব। আর হচ্ছে সিএফসি। সিএফসি যেটা আমি বলছিলাম, খুবই মারাত্মক ক্ষতিকারক একটা গ্যাস, যেটা কি হচ্ছে, আমরা সবাই জানি আমাদের যে বায়ুমণ্ডল মানে পৃথিবীর বায়ুমণ্ডলে একটা ওজোন স্তর কি আছে, ওজোন স্তর আছে। এই ওজোন স্তর কি করে, ওজোন স্তর হচ্ছে সূর্যের যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি সেটাকে পৃথিবীতে আসতে বাধা দেয় এই ওজোন স্তর। সিএফসি এই ওজোন স্তরের মধ্যে ছিদ্র তৈরি করে, অর্থাৎ ওজোন স্তর ধ্বংস করে। এর ফলে কি হয়, এই ওজোন স্তর ধ্বংসের ফলে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে পতিত হচ্ছে। এর ফলে মানব জাতির কি কি ক্ষতি হচ্ছে, সিএফসির ফলে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়ে কি রোগ হয়, ত্বকের ক্যান্সার, চোখে ছানি পড়া প্রভৃতি রোগগুলো দেখা যায়। কারণ যে সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রে, ইউভি রশ্মি ভূপৃষ্ঠে আসছে, এর ফলে মানবদের শরীরে এই সকল রোগগুলো, ত্বকের ক্যান্সার, চোখে ছানি ইত্যাদি দেখা যাচ্ছে। এবারে আমরা বায়ু দূষণের কারণগুলো, তো আরেকটা বায়ু দূষণের মারাত্মক যে বায়ু দূষণকারী পদার্থ, সেটা হচ্ছে SO2, সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড আমাদের বায়ু দূষণের ক্ষেত্রে বায়ু দূষককারী পদার্থ হিসেবে খুবই একটা গুরুত্বপূর্ণ পদার্থ। এই সালফার ডাইঅক্সাইডের উৎস কি, সালফার ডাইঅক্সাইডের মেইন উৎস হচ্ছে যে পৃথিবীতে যে সকল অগ্নুৎপাত হচ্ছে, সেই অগ্নুৎপাত অর্থাৎ আগ্নেয়গিরি থেকে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড
গ্যাস বেরোয়। এই সালফার ডাইঅক্সাইডের ভূমিকা কি? সালফার ডাইঅক্সাইড SO2 বৃষ্টির জলের সাথে মিশে কি তৈরি করে? H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এই সালফিউরিক অ্যাসিড বৃষ্টির জলের সাথে নেমে কি অম্ল বৃষ্টিতে রূপান্তরিত হয়। আরেকটা অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড, যেটা আমি বললাম যে নাইট্রোজেনের মানে নাইট্রোজেন গঠিত সারের অধিক ব্যবহার এবং নাইট্রোজেন গঠিত সার তৈরি কারখানা থেকে যেসব নাইট্রোজেন গঠিত বা বজ্রবায়ুতে বায়ুতে মিশছে ধোঁয়ার মাধ্যমে, সেখান থেকে NO2 গঠিত H2O অর্থাৎ জলের সাথে, বৃষ্টির জলের সাথে মিশে নাইট্রিক অ্যাসিড HNO3 রূপে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে এবং SO2 সালফার ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড তৈরি করে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, অর্থাৎ আমাদের নদী, জলাশয়, সমুদ্রের জলে অ্যাসিড বৃষ্টি রূপে পতিত হচ্ছে। অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি তৈরি করছে। এবারে এই অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলো আমরা সকলেই জানি। অ্যাসিড বৃষ্টি কি কি ক্ষতিকারক প্রভাব পরিবেশের উপর ফেলতে পারে? এক হচ্ছে মাটির অম্লত্ব বৃদ্ধি। অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলো কি কি হচ্ছে? মাটির অম্লত্ব বৃদ্ধি, মাটির অম্লত্ব বৃদ্ধি হলে কি হবে? মাটির অম্লত্ব বৃদ্ধি হলে বিভিন্ন রকমের গাছ, মানে ছোট ছোট চারা গাছ জাতীয় উদ্ভিদ, ঘাস বা গুল্ম জাতীয় উদ্ভিদ প্রভৃতির জন্মানো তে ব্যাঘাত সৃষ্টি হবে। এছাড়াও মাটিতে উপস্থিত যে সকল উপকারী ব্যাকটেরিয়া, বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলোর পরিমাণ, অর্থাৎ সেই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে, অর্থাৎ অধিক পিএইচ অর্থাৎ অধিক অম্লত্ব তারা সহ্য করতে পারবে না, এর ফলে তারা মারা যাবে। এবং ব্যাকটেরিয়া যে সকল এনজাইম গুলো, উৎসেচক গুলো আছে, এবং অধিক অম্লত্বের কারণে তারা ক্রিয়া করতে পারবে না। মাটির অম্লত্ব বৃদ্ধি, জলের অম্লত্ব বৃদ্ধি। জলের অম্লত্ব বৃদ্ধি কি হয়? জলের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত, অর্থাৎ বিভিন্ন মাছের মৃত্যু হবে জলে অম্লত্ব বৃদ্ধিতে। এছাড়া এই অ্যাসিড বৃষ্টি মানুষের ওপর সরাসরি প্রভাব বিস্তার না করলেও কি করে, মানুষের তৈরি বিভিন্ন স্মৃতিসৌধ, যেমন হচ্ছে তাজমহল হতে পারে, যেখানে মার্বেল, পাথর ইত্যাদি লিগনাইট, চুন সুরকি দ্বারা নির্মিত স্মৃতিসৌধগুলো কি হয়, সেখানে অ্যাসিড বৃষ্টির কারণে, যেখানে যে সকল স্মৃতিসৌধে ক্যালসিয়াম কার্বনের CaCO3 পরিমাণটা বেশি আছে, সেই CaCO3 পরিমাণটা ক্যালসিয়াম কার্বন সেখানে ক্ষইয়ে দেয়, অর্থাৎ সেখানে কি করে অ্যাসিড বৃষ্টি সেইখানে কালো কালো স্পট তৈরি করে। তো এই গেল অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব গুলো। তাহলে আমরা বায়ু দূষণের কারণগুলো কি কি জানলাম? একটা হচ্ছে SPM, বায়ু দূষণের কারণ হচ্ছে SPM। এছাড়া কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, এছাড়া বাড়িতে বিভিন্ন হচ্ছে তাপবিদ্যুতের ধোঁয়া বা তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া। তারপরে হচ্ছে আমরা বাড়িতে ব্যবহার করছি ফ্রিজ, রেফ্রিজারেটর, সেখান থেকে AC, সেখান থেকে নির্গত CFC, এগুলো বায়ু দূষণের কারণ। বায়ু দূষণের ফলাফল হচ্ছে গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, অ্যাসিড বৃষ্টি, তারপরে মানুষের দেহে বিভিন্ন রকমের যে ফুসফুসের যে সকল রোগ, সেই রোগগুলো যেমন ব্রঙ্কাইটিস, অ্যাজমা, COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা খুবই একটা মারাত্মক রোগ, COPD ইত্যাদি এই রোগগুলো। তো এই গেল আমাদের বায়ু দূষণের কারণ এবং তার ফলাফল। তো এর পরের দিন আমরা অন্য দূষণগুলো পড়বো। তো আজকে এই পর্যন্তই। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে লিখো, আমি বোঝানোর চেষ্টা করবো। টাটা।